নমস্কার, আমি পার্থসারথী মুখোপাধ্যায় আর আপনারা দেখছেন সঙ্গে পার্থসারথী। নতুন সরকার কাজ শুরু করে দিয়েছে জোর কদমে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের একেবারে পরের পর বিভিন্ন নেতা নেত্রী যেমন জেলে যাচ্ছেন, তেমনি দুর্নীতির নানান অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। আর তৃণমূল ভেঙে একেবারে ছত্রখান হয়ে গেছে। কিসের জন্য এহেন পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের? তাদের সঙ্গে কিন্তু মনে রাখতে হবে এখনও 41% ভোট আছে, বিভিন্ন পুরসভা রয়েছে, রাজ্যের একটা বিপুল সংখ্যক পঞ্চায়েত এখনও পর্যন্ত তাদের দখলে। তারাই সেখানে এখনও ক্ষমতায় টিকে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার ফিরে আসতে পারবেন? বাউন্স ব্যাক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিও। আপনারা সঙ্গে থাকবেন। যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেল এখনও করেননি এবং রাজনৈতিক খবর দেখতে পছন্দ করেন তাদেরকে অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলে আসছি মূল ভিডিওতে। যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন সেই কবে, এখন সেই দল অন্যের দখলে চলে গেছে এবং সেই দলে তাকেই পরামর্শদাতা হিসেবে থাকার জন্য আবেদন করছেন অর্বাচীন এক নেতা। তৃণমূলের তরফ থেকে নানান টিকা টিপ্পণী কটুকাটব্য ভেসে আসছে ঋতব্রতকে লক্ষ্য করে, কিন্তু কিছু করার নেই, কারণ চুরি হয়ে গেছে রাজকোষে। ব্যাপারটা সেই রকমই। একটা কোম্পানি যিনি তৈরি করলেন, দীর্ঘ সময় সেই কোম্পানিকে লালন পালন করলেন, কোম্পানিকে সাফল্যের মুখ দেখালেন, শেষমেশ দেখা গেল সেই কোম্পানিরই অনেক পরে জয়েন করা একজন সামান্য কর্মচারী সেই কোম্পানির দখল নিল এবং সেই কোম্পানি যিনি তৈরি করেছিলেন, যিনি প্রতিষ্ঠাতা, তাকেই সেই কোম্পানির একজন সামান্য পরামর্শদাতা হিসেবে থাকার জন্যে সেই নতুন মালিক অনুরোধ করলেন। বিষয়টা ঠিক তেমনই। কোম্পানির উদাহরণ আমি দিলাম এই কারণেই যে তৃণমূল কংগ্রেস নামে দল হলেও কার্যত কোম্পানি চালানোর মতো করেই হয়তোবা চলতো। কোম্পানিও নয়, বাস্তবে ক্লাব চালানোর মতন করে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন শেষ কথা। দলের 80 জন বিধায়ক কিন্তু নির্বাচিত হয়েছেন এবং সেও সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখেই। তার ভুল সিদ্ধান্তেই দল এইখানে এসে দাঁড়িয়েছে। কৃতিত্ব যদি তার হয়ে থাকে এতদিন, তাহলে নিশ্চিতভাবেই দলের এই বিপর্যয়ের দায়ও তার। শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু সত্যি। তৃণমূল যুবা অর্থাৎ YUVA যুবা তৈরি করার পর তার দায়িত্ব দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সেটি সমান্তরালভাবে কাজ করছিল যুব তৃণমূলের পাশাপাশি। শুভেন্দু অধিকারীর সমান্তরাল একজন নেতৃত্ব তৈরি করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরি করছিলেন না, আসলে বলা ভালো যে আকাশ থেকে এনে বসিয়ে দিচ্ছিলেন এবং সেখান থেকেই সূত্রপাত অর্থে শুভেন্দু অধিকারীর সঙ্গে মত পার্থক্যের, মতবিরোধের সূত্রপাত। ধীরে 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 শুভেন্দু নিজের গুটি সাজাতে থাকেন। তিনি রাজনৈতিক পরিবারের লোক, তিনিও পিছু হটার লোক নন। নন্দীগ্রামের মতো ভয়ঙ্কর উত্তাল পরিস্থিতি তিনি নিজে দেখেছেন, সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। জেলা থেকে উঠে আসা মানুষ। মেদিনীপুরের মানুষদের টেনাসিটি ভয়ঙ্কর, এটা কথাতেই বলা হয়। মেদিনীপুরের মানুষের টেনাসিটি কেমন টের পেয়েছিল ইংরেজরা। প্রকৃতির তাণ্ডবের সঙ্গে, সমুদ্রের তাণ্ডবের সঙ্গে লড়াই করে তাদের বেঁচে থাকতে হয়। প্রকৃতির বিরুদ্ধে লড়াই করার পর সাধারণ জীবনেও লড়াই করার এই সহজাত প্রবৃত্তি তাদের সম্ভবত জিনের মধ্যে কোনোভাবে ইমপ্লান্ট হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় অভিযোগ সত্ত্বেও কার্যত অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং অভিষেক যেভাবে নিজের সাম্রাজ্য গড়ে তোলার চেষ্টা করছিলেন, তথাকথিত সেই সব আধুনিক তরুণ ব্রিগেডকে সামনে রেখে, যারা শুধুমাত্র কিছু পাওয়ার এবং পাইয়ে দেওয়ার খেলাতেই তার ছাতার তলায় এসে ভিড় জমাচ্ছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে যারা নানাভাবে ওপর থেকে নিচে পর্যন্ত কার্যত উই পোকার মতন দলটাকে ধীরে 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 তিল তিল করে শেষ করে দিচ্ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে চোখ বুজেছিলেন। আইপ্যাকের ছাতার তলায় থেকে অভিষেক ভাবছিলেন যে ম্যানেজমেন্ট বিশেষজ্ঞদের দিয়ে
বোধহয় রাজনীতি চালানো যায়। চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছেন নেতাদের একাংশ। তৃণমূল কংগ্রেসের নিচুতলায় কান পাতলে আজ 2-4 বছর নয়, অনেক দিন আগে থেকেই আইপ্যাকের বিরুদ্ধে এই বিক্ষোভ শোনা যেত। নিচুতলার মানুষরা কোনোভাবে তাদের দিদির সঙ্গে আর যোগাযোগ রাখতে পারেন না, এবং সেই কারণেই একটা সময় দিদিকে বলো কর্মসূচি এতটা সাড়া জাগিয়েছিল। প্রত্যন্ত এলাকা থেকেও মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানাতে পারতেন, বা তার দপ্তরে ফোন করে জানাতে পারতেন কি তারা পেয়েছেন আর কি তারা পাননি, তাদের এলাকার কি সমস্যা, তাদের ব্যক্তিগতভাবে কোন সমস্যা, এমনকি কোন নেতারা কিভাবে অত্যাচার করছে তাও তারা জানানোর চেষ্টা করেছিলেন। একটা সুযোগ পাওয়া গেছিল, তাই সাড়া মিলেছিল প্রবলভাবে আগের বার। কিন্তু তারপর পরিস্থিতি যে কে সেই। মমতা বন্দ্যোপাধ্যায় কি ফিরবেন আবার এহেন পরিস্থিতিতেও? মুসলিম নেতারাও তাকে আর ভরসা করছেন না। মুসলিম বিধায়কদের সূত্রে খবর যে দলের যে সমস্ত মুসলিম নেতারা রয়েছেন তারা মনে করছেন এর থেকে আলাদা কোনো দল করা বরং ভালো। কেউ ভাবছেন আইএসএফের সঙ্গে চলে যাবেন, কেউ ভাবছেন এর থেকে কংগ্রেস করা বরং ভালো, কারণ কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে বহুদিন তারা হাত তুলে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ক্ষমতায় ছিলেন। 15 বছর ক্ষমতায় থাকার পর তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন নিদারুণভাবে, এবং এরপর তাকে ফিরে আসতে হবে। 15 বছর আগে তার যা বয়স ছিল, এই মুহূর্তে তিনি 70 বছরের আশেপাশে। এই বয়সে কার্যত সঙ্গীহীন তার ঘনিষ্ঠ বৃত্তে থাকা যে সমস্ত লোকজন, তারা হয় এ পৃথিবীতে আর নেই, সুব্রত মুখোপাধ্যায়, মুকুল রায়ের মতন এবং আরও বেশ কিছু লোকজন তার সঙ্গে আর নেই তারা। এবং দ্বিতীয়ত এখনও যারা রয়েছেন, শোভনদেব চট্টোপাধ্যায় বা আরও যারা রয়েছেন, তাদের সেই সময় তারা পার করে এসেছেন, তারা বর্ষিয়ান। এই বিপুল ওয়ার্কলোড তাদের পক্ষে নতুন করে নেওয়া সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, 2011-র আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন লড়াই করছিলেন সিপিএমের বিশাল শক্তির বিরুদ্ধে, মানুষও তাকে চাইছিল, অর্থাৎ শাসক হিসেবে হাতে দায়িত্ব পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন সেই বিষয়টা মানুষের জানা ছিল না। ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন সেটা 15 বছরে মানুষ দেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আগামী দিনে আবার খুব দ্রুত ক্ষমতায় আনবেন কেন, সেটা নিয়েও সংশয়ের অবকাশ রয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার রাজ্যে জোরদার কাজ করাবার চেষ্টা করবে আগামী 5 বছরে। শুভেন্দু নিজে প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন, একাধিক দপ্তর সামলেছেন, একাধিক দায়িত্ব সামলেছেন এর আগে, এবং সবচেয়ে বড় কথা, তিনি কেন্দ্রের সরাসরি সাহায্য পাচ্ছেন, যা এই রাজ্য 50 বছরের মধ্যে দেখতে পায়নি। বিজেপি বারে বারে বলে এসেছে যে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে, তারই হাত ধরে যে রাজ্য থেকে বিজেপির উৎপত্তি, সেই রাজ্যে তারা এত বছর পর ক্ষমতায় ফিরে এলেন, ক্ষমতায় এসে হাল ধরলেন। ফলে রাজ্যের মানুষের প্রতি তাদের একটা বিশাল গুরুদায়িত্ব থেকে যায়। খুব স্বাভাবিকভাবেই বিজেপি কোনোভাবে তাদের এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইবে না, চাইছে না। প্রাণপণে তারা কাজ করবার চেষ্টা করবে। হ্যাঁ, অবশ্যই ত্রুটি বিচ্যুতি থাকবে, ত্রুটি বিচ্যুতি থাকে। 10টা ভালো কাজের সঙ্গে 4-5টা ভুলও হয়, নিশ্চয়ই হবে সেগুলো। হকার উচ্ছেদ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে যে গরিবের পেটে লাথি মারা উন্নয়নের নামে সত্যিই এত দ্রুত কতটা প্রয়োজন ছিল। এগুলো নিয়ে বিতর্ক চলতে থাকবে, কিন্তু এই বিতর্কের অর্থ এই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনই তার সুযোগ নিয়ে আবার 5 বছর পর ক্ষমতায় ফিরে আসতে পারবেন। কাকে নিয়ে তিনি লড়বেন, তার সঙ্গে তো কেউ নেই। আর যারা তার সঙ্গে থাকলেন তারাও শেষমেশ থাকবেন, যদি বা থেকেও যান, শারীরিক মানসিকভাবে সেই বিপুল শক্তি, বিপুল উদ্যম তাদের আর থাকবে না, কারণ তাদের সুসময় তারা পার করেছেন। প্রত্যেকটি বিষয়ের, প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি কাজের একটি গোল্ডেন ফেজ থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই স্বর্ণ সময় পার করে এসেছেন। সূর্য অস্ত যাওয়ার পর আবার নতুন করে ওঠে, কিন্তু সূর্যোদয়ের মাঝে একটা বিশাল সময় পড়ে থাকে। দীর্ঘ সন্ধ্যা
তারপরে সুদীর্ঘ রাত, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আর নেই। কেমন লাগলো আজকের এই ভিডিও আপনারা অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পৌঁছে দেবেন আরও অনেকের কাছে। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।